রাগী ভূত, ও রাগী ভূত, কোথায় আপনি? আরে দেখুন না, আমার জামা আকাশে উড়ছে। একজন বিজনেস পার্টনারের সাথে কথা বলছিল আরিশ। আচমকা অরার এমন আচরণে থতমত খেয়ে তাকালো সে। সকলের দৃষ্টি এখন অরা অর্থাৎ আরিশ খানের স্ত্রীর দিকে। ওখানে দাঁড়িয়ে আছেন কেন? এদিকে আসুন না। রাগী ভূত, আমার না কেমন আনন্দ আনন্দ লাগছে। আহা, কি আনন্দ আকাশে বাতাসে। অরার অবস্থা দেখে কারোরই বুঝতে অসুবিধে হচ্ছে না সে অতিরিক্ত ড্রিঙ্কস করেছে। আরিশ অরার দিকে এগোচ্ছে। এক কোনায় দাঁড়িয়ে মুচকি মুচকি হাসছে সাবিহা। তালহা কিছুটা দোটানায় পড়ে গেছে। তার দেওয়া জুস খেয়ে কি অরার এই হাল, নাকি এমনি ড্রিঙ্কস করেছিল? পাখি, কি হয়েছে? এমন করছো কেন? তুমি ড্রিঙ্কস করতে গেলে কেন? আরিশ অরাকে জড়িয়ে ধরে দাঁড়িয়েছে। কেউ কেউ সেদিকে না তাকিয়ে নিজেদের মধ্যে কথা বলা বলি করছে। অরা আরিশের চুলগুলো টেনে দিয়ে বলল, বেশ করেছি, রাগী ভূত একটা সব সময় রাগ করে থাকে, আমাকে ব্যথা দেয়, সব জায়গায় ব্যথা। আরিশ অরার মুখ চেপে ধরে। মেকি হেসে ইশারায় তালহা এবং মেহেরাবকে এদিকটা সামলে নিতে বলল। তালহা ও মেহেরাবও ইশারায় সম্মতি দিল। ফলে আরিশ অরাকে কোলে তুলে নিয়ে বেডরুমের দিকে যেতে লাগলো। অরা এখনো নিজের মতো বকে যাচ্ছে। আরিশ দ্রুত ওকে নিয়ে বেডরুমে ঢুকে বিছানায় শুয়ে দিল। অরার কপালে, গালে, গলায় হাত দিয়ে চেক করলো শরীর ঠিক আছে কিনা। তারপর আরিশ দূরে সরতে গেলে অরা তার হাত ধরে ফেললো। পিটপিট করে তাকিয়ে বলল, আমাকে ছেড়ে যাবেন না, আমার সাথে থাকুন রাগী ভূত। আরিশ ফিক করে হেসে উঠল। রাগী ভূত, কি অদ্ভুত একটা নাম। মনে মনে তাহলে এসব বলে ডাকে ওরা। আরিশ বেশ মজা পেল তাতে। কিন্তু কথা হলো, এত হাই ডোজের অ্যালকোহল কেন পান করলো ওরা? থাকুন না। আমি আছি হামিংবার্ড, তোমার নেশা ছাড়ানোর ব্যবস্থা করতে হবে। 2 মিনিট শুয়ে থাকো, আমি নিচে সবার উদ্দেশ্যে কিছু বলে আসছি। 2 মিনিট কিন্তু? হ্যাঁ, 2 মিনিট। পাক্কা? হ্যাঁ, শিওর। যাই। যান। ওরার হাতে কিস করে রুম থেকে বেরিয়ে গেল আরিশ। কখন থেকে তামান্নার পিছু পিছু ঘুরছে তালহা, কিন্তু বেচারা কথার সুযোগটা পাচ্ছে কই। তামান্না আজ তালহাকে পাত্তাই দিচ্ছে না। এই থামো, কি হয়েছে? আরে শোনো না। আমার হাতে অনেক কাজ, এখন পরে কথা শুনবো। তালহা অধৈর্য হয়ে গেছে। হুট করে তামান্নার সামনে গিয়ে দাঁড়ালো সে। চমকালো তামান্না। তালহা এক পা সামনে এগিয়ে শুধালো, কি হয়েছে বলো? আপনি একটা বোকা, মাথা মোটা। এবার সত্যি বোকা বনে গেল তালহা। গলা খাকারে দিয়ে শুধালো, শোনো তামান্না হাটিয়া, তুমি এভাবে বলতে পারো না আমাকে। কি করেছি আমি? হ্যাঁ, কি করেননি তাই বলুন। আপনার পেতনি মার্কা বোন জুস দিল, আর আপনি সেটা ভাবিকে দিলেন কেন? আপনি বুঝতে পারেন না সাবিহা আপা অরা ভাবিকে সহ্য করতে পারে না। আপনার বোন আরিশ ভাইকে পছন্দ করে, এই জন্যই সবসময় ভাবিকে বিপদে ফেলতে চায়। বোকারাম কোথাকার। তামান্নার কথাগুলো হজম করতে কিছুটা সময় লাগলো তালহার। তবে বুঝতে অসুবিধা হলো না। বিষয়টা নিয়ে তালহা নিজেও ভেবেছিল একবার। জুস খেয়ে অরার ওরকম হয়েছে, কিন্তু সাবিহা যে এতটা নিজ কাজ করতে পারবে সেটা ভাবনায় আনতে পারেনি তালহা। আমি আসলেই বুঝতে পারিনি তামো। আমি সাবিয়ার সাথে কথা বলবো। এভাবে অন্যের সংসারে সমস্যার সৃষ্টি করলে ওর কপালেও শনি আছে। হয় ঠিক মতো লেখাপড়া করবে, নয়তো বিয়ে দিয়ে দেব। তালহার কথায় তামান্না বেশ খুশি হয়েছে। মুচকি হাসলো সে। এবারে ঠিক আছে। তালহা কেসে উঠল একবার, তারপর মুচকি হাসলো। এখন বলো, আমি বোকারাম? মোটেও না। হ্যাঁ, বুদ্ধি একটু কম, কিন্তু পুরোপুরি না। তামান্না এই কথা বলে দ্রুত অন্যদিকে চলে গেল। বেচারা তালহা একা একাই দাঁড়িয়ে রইল সেখানে। মেহরাব, আরিশের ডাক শুনে মেহেরাব পিছনে ফিরে তাকালো। দেখলো আরিশ তার দিকেই এগিয়ে আসছে। হ্যাঁ বল, ভাবির কি অবস্থা এখন? আরে কোনো মতে শুয়ে দিয়ে এলাম। তুই আর তালহা মিলে সবটা হ্যান্ডেল করে নে ভাই। ওকে, তুই রুমে যা। আরিশ স্বস্তির নিঃশ্বাস ফেললো। মুচকি হেসে রুমের দিকে এগোলো। একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা নয়নার জীবনকে বদলে দিয়েছে চিরতরে। প্রতিদিন পাড়ার মানুষের কটাক্ষ, স্কুলের সহপাঠীদের বিদ্রূপ, সব মিলিয়ে হাঁপিয়ে উঠে নয়না। সমাজটা যেন বরাবরই অন্যায়কারীদের পাশে দাঁড়ায়, কিন্তু যে অন্যায়ের শিকার তার জীবনটাই হয়ে পড়ে বিচারের কাঠগড়ায়। ধর্ষককে নিয়ে কেউ মুখ খুলে না, অথচ ভিকটিমকে শুনতে হয় আজীবনের অপমান।
পড়ার টেবিলের সামনে বসে আছে নয়না, কিন্তু মনটা তার কোথাও হারিয়ে গেছে। কিছুক্ষণ আগে রোকসানা মল্লিক নয়নার ঘরের দরজায় উকি দিয়ে গিয়েছেন সামনে বার্ষিক পরীক্ষা। এই নিয়ে বেশ উদ্বিগ্ন তিনি। মেয়ের পড়াশোনার দিকে তার নজর সবসময় তীক্ষ্ণ। নয়নার বাবার সঙ্গে কথা বলে একজন হোম টিউটর রাখার পরিকল্পনা করেছেন রোকসানা। লা 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 লা। ঘরে ঢুকেই অরার কণ্ঠ ভেসে আসা গানের সুরে থমকে গেল আরিশ, কিন্তু পর মুহূর্তে তার দৃষ্টি স্থির হয়ে গেল এক অসম্ভব দৃশ্যের উপর। নিজের টি শার্ট আর হাফ প্যান্ট পরে অরা দাঁড়িয়ে আছে বিছানার উপর, চুলগুলো এলোমেলো খোলা, চোখে এক ধরনের নিষ্পাপ দুষ্টুমি। টলমলে পায়ে হাঁটছে, হঠাৎ বসে পড়ছে, আবার হেসে উঠছে। দৃশ্যটা যেন স্বপ্ন আর বাস্তবের সীমারেখা ঘোলা করে দিচ্ছে। আরিশ গিলে ফেলল এক ঢোক নিঃশ্বাস। অরাকে এতটা মোহময়, এতটা কামনাময় আগে কখনো দেখেনি। লা 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 লা। ওলে ওলে আমার রাগিবতে এসেছে রে। আরিশকে দেখে খিলখিল করে হেসে উঠল অরা। মুহূর্তেই বাস্তবে ফিরল আরিশ। দরজাটা ধীরে ধীরে টেনে বন্ধ করে দিল সে। চোখে একরকম অস্পষ্ট তারা। তারপর নিঃশব্দে অরার দিকে এগিয়ে গেল, বিছানার ওপরে বসে থাকা এলোমেলো চুলের সেই উচ্ছল মেয়েটার দিকে। তুমি না বললে তোমার আসতে 2 মিনিট লাগবে? এই বুঝি 2 মিনিট? আমি কি অশিক্ষিত? সংখ্যা বুঝি না? শোনো, 1 2 3 তারপর হবে 9। তুমি 9 মিনিট লেট করেছো, রাগী ভূত। আরিশ অরাকে ধরে আস্তে করে বিছানায় বসিয়ে দিয়ে বলল, এমন ভয়ঙ্কর পড়াশোনা কে শেখালো তোমাকে হামিংবার্ড? অরা দুষ্ট হেসে এসে আরিশের কোলে চেপে বসলো। দুহাতে গলা জড়িয়ে ধরে কয়েকবার ঘন ঘন চোখের পলক ফেলল। আরিশ ঠিকমতো হাসতেও পারছে না। যদি তার বউ রাগ করে? তুমি শিখিয়েছো রাগী ভূত, তোমার দোষ সব। আরিশ ধীরে ধীরে অরাকে কোলে তুলে নিল। অরার 2 হাত তার গলায়, আর পা দুটো শক্ত করে জড়িয়ে ধরে আছে আরিশের পিঠের চারপাশে। মেয়েটা যেন পুরোটা ভরসা করে নিজের ওজনটা তুলে দিয়েছে তার প্রিয় মানুষের উপর। হালকা হাসি মুখে, মাঝে মাঝে কিছু ফিসফিস কথা চালাচালি। আরিশ এগিয়ে চলেছে ওয়াশরুমের দিকে। ইয়েস ম্যাডাম, সব দোষ আমার। তুমি এখন লক্ষ্মী মেয়ের মতো গোসল সেরে নাও। ওয়াশরুমে ঢুকে দরজা টেনে বন্ধ করে দিল আরিশ। তারপর ধীরে ধীরে অরাকে কোল থেকে নামিয়ে দাঁড় করালো। চারপাশে একবার চোখ বুলিয়ে নিল, যেন এই ঘরে প্রথমবার ঢুকেছে অরা। অরার ভেজা চুল, এলোমেলো মুখের হাসি আর চোখে নেশার ঝাপসা দৃষ্টি, সব মিলিয়ে মেয়েটা অসম্ভব রকমের মোহময় লাগছে। আরিশ ভেতর ভেতর টাল খাচ্ছে। ইচ্ছেগুলো যেন দম বন্ধ করে জাগতে চাইছে, কিন্তু অরা এখন পুরোপুরি হুঁশে নেই। এই ভাবনাটাই যেন তাকে থামিয়ে রাখলো। নিজেকে কঠোরভাবে সামলে নিল সে। নিজেকে বলল, এখন না আরিশ, একটুও না। তুমিও গোসল করবে? বাথটাবের দিকে এক পা এগিয়ে দাঁড়িয়ে জিজ্ঞেস করলো অরা, একেবারে সরল ভাবে। আরিশের চোখ দুটো যেন চেপে ধরেছে অরার শরীরের প্রতিটি রেখা। এলোমেলো চুল, হাঁটু অবধি পরা প্যান্ট আর টি শার্ট যা পেটের উপর উঠে গেছে। এই ভঙ্গিমায় অরা যেন এক অদ্ভুত মোহ ছড়িয়ে পড়েছে। অবাক হয়ে এক দৃষ্টিতে তাকিয়েছিল আরিশ, কিন্তু কিছু বলার আগেই ওরা আচমকা পানি ভর্তি বাথটাবে বসে পড়ল। আরিশ কিছুটা চমকে উঠে শরীরে এক অদ্ভুত টান অনুভব করে। আরিশ বাবু, ও আরিশ বাবু, এদিকে এসো না। অরার গলা শুনে আরিশ ঠোঁট কামড়ে কিছুক্ষণ হেসে নিল। মাথায় একটা খুনসুটি ঘুরপাক খাচ্ছে। আগামীকাল যখন ওরা আবার এসব কিছু মনে করবে, তখন তার মুখটা কিভাবে বদলে যাবে, সেই ভাবনাটাই যেন তাকে আনন্দিত করছে। আমি বাবু? ওলে ওলে, তুমি তো বাবু না, তুমি হচ্ছে রাগী ভূত। অরার কথা শুনে আরিশ হেসে ফেলল, যেন অরার এই হাস্যকর ডাকেই একরকম শিহরণ অনুভব করছে। ওহ হামিংবার্ড, আর আবল তাবল বকতে হবে না। এসো, মাথা ধুয়ে দিচ্ছি, গোসল সেরে নিবে, ভালো লাগবে। আরিশ আবার মাথা ও চুল ধুয়ে দিতে এগিয়ে গেলে ওরা হঠাৎ করেই তাকে বাথটাবের ভেতর ফেলে দিল। তার চোখে মুখে খুশির ঝিলিক, যেন ওরা খুব মজা পেয়েছে। আরিশের শরীরে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ল। অরের ভেজা শরীর, চুলের লকগুলো আর পানির ছোঁয়া একে অপরকে ঘিরে। অরার উন্মুক্ত পেট,
স্পষ্ট বক্ষ বিভাজনের খাজ আর পানির গায়ে ছিটানো স্নিগ্ধতা, সব কিছুই যেন আরিশকে এক ঝলকে অন্য জগতে নিয়ে যাচ্ছে। ফর্সা উরুর উপর পানির ছোঁয়া তার মনোযোগ পুরোপুরি অরার দিকে টেনে নিচ্ছে। নিজেকে সামলাতে নিজের সাথে যুদ্ধ করে যাচ্ছে আরিশ, যার ফলস্বরূপ অস্থিরতা গ্রাস করে নিচ্ছে তাকে। তুমি সবসময় আমার ব্যথা দিয়ে আদর করো কেন? অরার কথাগুলো বড্ড করুণ শোনালো। আরিশ তার দিকে মনোযোগ দিল এবার। অরাকে কোলের ওপর বসিয়ে জড়িয়ে ধরল সে। ডাজ ইট হার্ট মোর? খুব খুব। আমি তোমাকে আঘাত দিতে চাই না পাখি, কিন্তু আমার স্পর্শই এমন, যেখানেই ছুঁই দাগ হয়ে যায়। তাহলে ছুতে হবে না, যাও তুমি পচা। তোমার কাছাকাছি না এসে তো আমি থাকতে পারবো না পাখি। এই যে এখন দূরে আছি, কেবল তোমার সম্মতির অপেক্ষায়। কিসের সম্মতি? আরিশের কপালে আঙ্গুল ছুঁয়ে শুধালো অরা। তোমাকে নিজের করে নেওয়ার জন্য সম্মতি। না, করেছে কে? মুচকি হাসলো আরিশ। অরার হাতটা ধরে কপাল থেকে নিচে নামিয়ে আনলো। মাতাল অবস্থায় কেউই এসবে না করে না হামিংবার্ড। অরা কিছু বলল না। এক মুহূর্তের জন্য আরিশ স্থির হয়ে রইল, কিন্তু তারপর অরা আচমকা কাছাকাছি চলে আসা তার মনোযোগ পুরোপুরি টেনে নিল। অবাক করে দিয়ে অরা ধীরে ধীরে আরিশের ঠোঁটের দিকে এগোতে শুরু করলো। শুকনো ঢোক গিলল আরিশ, যেন তার গলা আটকে এসেছে। তার হৃদস্পন্দন দ্রুত হয়ে উঠল, যেন হৃদয় তার বুকের ভেতরটা ভেঙে বের হয়ে আসতে চাচ্ছিল। অরা এখন একদম তার ঠোঁটের কাছে। দুজনের মধ্যে একটা অবর্ণনীয় উত্তেজনা সৃষ্টি হয়েছে। আমি এটাই করবো রাগীভূত। অরা জানে না সে আগুনে ঘি ঢালতে চলেছে, সেই আগুন যার তাপ সহ্য করার ক্ষমতা অরার নেই। আরিশ অরাকে থামাতেও পারবে না। তার ভেতরের কামনা বাসনা তাকে অরাকে থামাতে দিচ্ছে না। মনে মনে চাইছে অরা তাকে গভীরভাবে ছুঁয়ে দিক। তারপর অরা আরিশের ঠোঁটে নিজের ঠোঁট ছুঁয়ে দিল। তারপর সে তার চুলগুলো শক্ত করে আঁকড়ে ধরে ঠোঁটের সমস্ত মধু পান করতে শুরু করলো। আরিশ দুবার লম্বা নিঃশ্বাস ফেললো। তারপর অরার কোমরে শক্ত করে হাত রাখলো। সে নিজেকে পুরোপুরি অনুভূতিতে মগ্ন করে দিল, যেন মুহূর্তটি তার জন্য এক নতুন অনুভবের জায়গা হয়ে উঠেছে। ধীরে ধীরে ব্যথায় বিষিয়ে উঠল অরার কোমল ঠোঁট। মেয়েটা এখন সরে যেতে চাইছে, কিন্তু উন্মাদ আরিশের আগ্রাসী থাবা তাকে সরতে দিচ্ছে না। কিছুক্ষণ পর আরিশ বুঝতে পারলো অরা এখন নড়াচড়া করছে না। বুকটা ধক করে উঠল, যেন এক মুহূর্তের জন্য সময় থেমে গেছে। অরা জ্ঞান হারিয়ে ফেলেছে। আরিশের শরীর থেমে গেল। নিঃশ্বাসের গভীরতা আরো বেড়ে গেল। তার মন দুর্বিষহ অনুভূতির মধ্যে আটকে গেল। নিজেকে সামলানো কঠিন হয়ে পড়েছে। কয়েক মিনিট এমনি বসে রইল সে। মনে মনে নিজেকে বোঝাতে চেষ্টা করছিল এই উত্তেজনা, এই আবেগ, এসব সঠিক কিনা। মনে মনে নিজেকে অনেক কিছু বোঝাতে লাগলো। ওরা এখন নিজের মধ্যে নেই, বেহুশ সে। এই মুহূর্তে কিছু করা সম্ভব না, এটা অন্যায়। ওরা জানলে ভীষণ কষ্ট পাবে। না আরিশ, তুই যথেষ্ট বুঝদার, এমন করতে পারিস না তুই। মেয়েটা হুঁশে নেই, তাকে দেখভাল করতে হবে। নিজেকে নিজেই মোটিভেট করতে লাগলো আরিশ। পার্টি শেষ, সবাই যার যার বাসায় চলে গিয়েছে। বাসার লোকজনও যার যার রুমে চলে গিয়েছে। কেবল সাবিহা ড্রয়িং রুমে বসে আছে। মেহেরাব বাসায় ফিরেনি। আরিশের সাথে দেখা করে তারপর বাসায় ফিরবে। সাবিহার দিকে তাকাতেই কিছুটা ভাবুক হয়ে গেল মেহরাব। তারপর মনে পড়ল কিছুক্ষণ আগে এই মেয়েটাই তালহাকে একটা জুসের গ্লাস দিয়েছিল, আর তারপরে কি হয়েছে সেটা সবাই জানে। ক্রুর হাসলো মেহরাব। ধীর পায়ে সাবিহার দিকে এগোতে লাগলো। এই যে বিউটি কুইন, একা একা বসে আসো কেন? আচমকা পুরুষালী কণ্ঠ শুনে মাথা উঁচিয়ে সামনে তাকালো সাবিহা। সাদা রঙের পোশাকে শ্যামবর্ণ মেহেরাবকে দারুণ লাগছে। সেটা আপনাকে কেন বলবো? হু আর ইউ? নাইস কোর্সেন। না বললে বলতে হবে না। তুমি জাস্ট আমাকে এটা বলো, আওয়ার ড্রিঙ্কসে তুমি অ্যালকোহল মিশিয়েছিলে কেন? চমকালো সাবিহা। এই ভদ্রলোক কিভাবে জানলেন এইসব? ইতস্তত ভাবে বলল সাবিহা। কিসব বলছেন? ভুল কিছু তো বলিনি বিউটি কুইন। তামান্না, তামান্না। আরিশের আগমনে নড়ে চড়ে বসলো সাবিহা। মেহরাব বসা থেকে উঠে দাঁড়ালো। তোর জন্য অপেক্ষা করছিলাম। ভাবি কেমন আছে এখন?
সিঁড়ি বেয়ে নিচে নেমে এলো আরিশ। এখনো ভেজা জামা কাপড় পরে আছে সে। সমস্ত শরীর থেকে পানি পড়ছে। আগের মতোই। ঠিক হয়ে যাবে। তোর এই হাল কেন? আর বলিস না, যাকগে, সাবধানে যাস। ওকে দোস্ত, পরে দেখা হবে। আরিশ হাসি মুখে বিদায় দিল মেহরাবকে। এর মধ্যে তামান্না ড্রয়িং রুমে এসে উপস্থিত হয়েছে। ভাইয়া ডেকেছেন? হ্যাঁ, রুমে যা, তোর ভাবির জামা কাপড় রাখা আছে, চেঞ্জ করিয়ে দে। তামান্না মাথা নেড়ে দোতলার দিকে এগোলো। সাবিহার ঠোঁটের কোণে মুচকি হাসি ফুটেছে। নিজের বউয়ের পোশাক চেঞ্জ করার জন্য অন্য কাউকে বলার মানে হলো নিশ্চয়ই ওদের মধ্যে স্বামী স্ত্রীর সম্পর্ক নেই। আনন্দে নাচতে ইচ্ছে করছে সাবিহার। আরিশ ধীর পায়ে দোতলায় যাচ্ছে। ওরাকে অন্যভাবে দেখলে কোনোভাবেই নিজেকে সামলাতে পারতো না আরিশ। সেই কারণেই তামান্নাকে জামা কাপড় চেঞ্জ করতে পাঠালো। ঘড়িতে সময় রাত 12:11। আকাশে মেঘ করেছে, ঠান্ডা হাওয়া বইছে। গ্রীষ্মকালের সময়টা এমনই হয়, যখন তখন কালবৈশাখীর আনাগোনা লেগে থাকে। দরজার বাইরে ভেজা শরীরে দাঁড়িয়ে আছে আরিশ। ভেতরে তামান্না ওরাকে জামা কাপড় চেঞ্জ করিয়ে দিচ্ছে। সাবিহা পা টিপে টিপে এদিকেই আসছে। আরিশের সাথে ওর সম্পর্কটা ঠিক কেমন সেটা সুস্পষ্ট জানা না সত্ত্বে শান্তি নেই তার। হয়েছে? তামান্না ঘরে দরজা খুলতেই আরিশ প্রশ্ন ছুড়ে দিল। হ্যাঁ, আমি যাচ্ছি ভাইয়া, কিছু দরকার হলে ডাক দিবেন। তামান্না ঘর থেকে বেরিয়ে দরজার বাইরে দাঁড়িয়েছে। আরিশ ঘরে ঢুকে দরজা আটকে দিতে দিতেই বলল, এখন কিছু লাগবে না, তুই গিয়ে ঘুমা। ঠিক আছে। তামান্নাকে এগিয়ে আসতে দেখে সাবিহা চুপচাপ সিঁড়িতে দাঁড়িয়ে রইল। দেখা হলো দুজনের। কিছু লাগবে আপনার? না। আচ্ছা। তামান্না শোনো। তামান্না চলে যেতে পা বাড়াতে সাবিহা দাঁড় করিয়ে দিল তাকে। তামান্না শোধায়, কিছু বলবেন? ওরা ভাবিকে তুই চেঞ্জ করে দিলে কেন? সাবিহার প্রশ্নে থতমত খেয়ে গেল তামান্না। সত্যি বলতে এই প্রশ্নের উত্তর সে নিজেও জানে না। আরিশ কেমন তামান্নাও একটু আধটু জানে। সবকিছুই তার কানে আসে, কিন্তু সেই মানুষ তার বউয়ের জামা কাপড় অন্য একটা মেয়েকে দিয়ে কেন করালো সেটাই বুঝতে পারছে না বেচারি তামান্না। আমি নিজেও জানি না। ও। তামান্না কথা বাড়ালো না, নিজের কাজে চলে গেল। সারা রাতে ঝড়ের আঘাতে প্রকৃতির স্বাভাবিক রূপ ব্যাহত হয়েছে। রাতে ভালো ঘুম হয়নি আরিশের। অরার পাশে বসে থেকেছে, আবার এক দৃষ্টিতে তাকিয়ে থেকেছে অনেকক্ষণ। মাঝে মধ্যে বুকের ভেতর জড়িয়ে ধরেও রেখেছে, কিন্তু না, কিছুতেই ঘুম আর আসেনি আরিশের। তার মতো কন্ট্রোললেস পুরুষের জন্য বইয়ের থেকে এভাবে দূরত্ব বজায় রাখা আর যুদ্ধ করার সমান। কিন্তু কি আর করার, বাচ্চা বউ তার। ওরা আরিশের থেকে গুণে গুণে 14 বছরের ছোট। তার উপর নিজের খালার মেয়ে। যতই রাগারাগি করুক, জোরাজোরি করুক, সে সব কেবল মানসিক অস্থিরতা থেকে। কিন্তু আরিশের প্রকৃত আচরণ এমন না। মনে মনে সেও একজন ভালো মানুষ। আমি কোথায়? চোখ মেলে তাকাতেই আরিশকে সামনে বসে থাকতে দেখলো ওরা। উন্মুক্ত শরীরে হাফ প্যান্ট পরে বসে আছে সে। চোখে মুখে ক্লান্তির ছাপ স্পষ্ট। ওরার কণ্ঠস্বর শুনে নড়ে চড়ে উঠল আরিশ। স্মৃতিশক্তি কি গেছে? ওরা ধীরে ধীরে উঠে বসলো। আশেপাশে নজর বোলাতে লাগলো। মাথাটা এখনো কেমন ঝিমিয়ে আছে তার। চোখ বন্ধ করে সবকিছু মনে করতে গেল। গতকালের রাতে ঘটনাগুলো আবছা আবছা মনে পড়ছে। না, ঠিক আছি আমি। আমার ওরকম কেন হয়েছিল? আরিশ ওরার কপালে এলোমেলো চুলগুলো কানের পাশে গুজে দিল। ওরাকে ধরে কোলে বসালো। তপ্ত নিঃশ্বাস ছাড়লো ওরা। সবসময় এমন ঘেঁষাঘেঁষি করতে হবে কেন? সেটা তো আমি জানি না হামিংবার্ড, তবে শীঘ্রই জেনে যাব। কিভাবে? জানতে পারবো অবশ্যই। এখন চলো ব্রেকফাস্ট করে নিবে। আজকে আরিশের ব্যবহারে অবাক হয় ওরা। এই আরিশই কি সেই মানুষটি যে বিয়ের রাত থেকে তাকে মানসিক শারীরিক নির্যাতন করত? কেমন রাগী রাগী চোখে তাকাতো সব সময়, একটু হলেই জোরাজোরি করত। মানুষ একজনই আছে, তবে বদল ঘটেছে অনেক। ভালোবাসার অভাব একটা মানুষকে তিলে তিলে শেষ করে দেয়। একটা সময় সে নিজেকে এমনভাবে গড়ে নেয় যে তাকে দেখলেও ভয় লাগে। অরার অন্য মনস্ক হয়ে থাকা বেশ খেয়াল করছে আরিশ। কি হয়েছে হামিংবার্ড? নাথিং, চলুন। হ্যাঁ চলো। বিছানায় অসুস্থ হয়ে পড়ে আছেন সোলাইমান মল্লিক। গতকাল থেকে ধুম জ্বর। এজন্য ওরা শ্বশুর বাড়ির পার্টিতেও যেতে পারেনি কেউ। নয়নাকে অবশ্য একা যেতে বলেছিল তিনি, কিন্তু নয়না একা যায়নি। আরিশ ওনাদেরও পার্টিতে নিমন্ত্রণ জানিয়েছিল। বাবা, ওষুধ খেয়েছো সকালে? চুল বিনুনি করতে করতে বাবার ঘরে এলো নয়না। 2 দিন হলো নিয়মিত স্কুলে যাওয়া শুরু করেছে সে। এর আগে মাঝে মধ্যে যেত।
কারণ সহপাঠী পাড়া প্রতিবেশীদের অদ্ভুত দৃষ্টি আর কথাবার্তা বিষের মতো লাগে নয়নার। কিন্তু এখন নিজেকে শক্ত করে নিয়েছে মেয়েটা। জীবন মানেই যুদ্ধ, বাঁচতে হলে লড়াই করে বাঁচতে হবে। এখানে পিছুপা হওয়ার কোনো সুযোগ নেই। কে কি বলল এসব গায়ে না মেখে সামনের দিকে এগিয়ে যেতে হবে। জীবনে সবার কথা শুনতে নেই, কিছু লোকজনের কথা এক কান দিয়ে শুনে অন্য কান দিয়ে বের করে দিতে হয়। নিজেকে ভালোবাসতে পারলেই জীবন সুন্দর। হ্যাঁ, স্কুলে যাচ্ছিস? জি বাবা। ঠিক আছে, সাবধানে যাস। আর হ্যাঁ, তোর মায়ের কাছে টাকা দিয়েছি। কিসব কিনবি বললি গতকাল? ওই আইলিন না মস্করা? বাবার কথায় হো হো করে হেসে উঠল নয়না। আইলিন না বাবা, আইলাইনার। আর মস্করা না, মাস্কারা হবে। ওই হলো, একই কথা। তোর মা তো সাজগোজ করতেন না তেমন, সেজন্য আমিও ওইসব চিনি না। লিপস্টিক আর ক্রিম পর্যন্তই চিনি। আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। আমি যাচ্ছি, তুমি দুপুরে ওষুধ খেয়ে নিও। সোলাইমান মল্লিক মুচকি হেসে মাথা নাড়লেন। নয়না হন্তদন্ত হয়ে ঘর থেকে বেরিয়ে গেল। এমনিতেই দেরি হয়ে গেছে, দ্রুত পা না চালালে আরও দেরি হয়ে যাবে। বাইরে সন্ধ্যার অন্ধকার নামতে শুরু করেছে। কাচের জানালা জুড়ে শহরের ঝিকিমিকি আলো। অফিসের আলো আধারি ঘরে কম্পিউটারের স্ক্রিনে ভেসে থাকা ফাইলের ছায়া দুজনের মুখে পড়ে আছে। ঘড়ির কাঁটা 6টা পেরিয়ে গেছে। ম্যানেজার তাইমুম ডেস্কের ওপর রাখা ফোনটা রেখে গম্ভীর ভঙ্গিতে আরিশের দিকে তাকালো। স্যার, মিনাল থেকে কল এসেছিল। তার কণ্ঠে চিন্তার ছাপ স্পষ্ট। লিগ্যাল আইডি ইজ সিগনেচার জালিয়াতির অভিযোগ উঠেছে, আর কয়েকটা গুরুত্বপূর্ণ ডিল ঝুলে গেছে। আপনাকেই যেতে হবে। আরিশ নীরবে কিছুক্ষণ তাকিয়ে রইল জানালার বাইরে। ঝলমলে শহরের মাঝেও তার চোখে ঘনীভূত অন্ধকার। ইতালিতেও অফিস আছে তার, কিন্তু সেখানে বছরে 2 কিংবা 3 বারের বেশি যাওয়া হয় না তার। বিশ্বস্ত কর্মচারী সব, তারাই সবকিছু সামলে রাখে। আরিশের বাবার স্বপ্ন ছিল ইতালিতে ব্যবসা করা, আর সেই স্বপ্ন পূর্ণ করতেই বছর 5 আগে ইতালিতে নিজেদের অবস্থান তৈরি করতে শুরু করেছিল তেজরিন খান আরিশ। কেউ আমার নামে সাইন করেছে? আরিশের গলা নরম কিন্তু তীক্ষ্ণ। হ্যাঁ স্যার, ওদের ধারণা এটা অভ্যন্তরীণ কাজ। তদন্তে আপনার উপস্থিতি জরুরি। পরিস্থিতি দ্রুত খারাপ হচ্ছে। আরিশ চেয়ার থেকে উঠে দাঁড়ালো, ব্লেজারের কলার ঠিক করে নিল। চোখে যেন আগুন আর বরফ একসঙ্গে খেলা করছে। মানুষ বরাবরই বিশ্বাসের মর্যাদা রাখতে পারে না, তারাও পারেনি। অভ্যন্তরীণ কাজ মানে অফিসের কেউ না কেউ করেছে। আমি যাচ্ছি, আগামীকাল সকালের ফ্লাইট ঠিক করো। আর হ্যাঁ, কাউকে কিছু জানানো দরকার নেই। গট ইট? তাইমুম ইসলাম বললেন। ঠিক আছে স্যার। আরিশ নিঃশব্দে নিজের কেবিন থেকে বেরিয়ে গেল। তাইমুম ইসলাম মধ্যবয়সী, যৌবনের শুরু থেকেই খান ইন্ডাস্ট্রিতে কাজ করছেন তিনি। ড্রয়িং রুমে বসে আছে তালহা। তামান্না রাতের খাবারগুলো গরম করছে। মাঝে মধ্যে তালহা গিয়ে রান্নাঘরে উকি দিচ্ছে, কিন্তু তামান্না বিশেষ পাত্তা দিচ্ছে না তাতে। হঠাৎ কলিং বেলের শব্দে নড়ে চড়ে উঠল তামান্না। এই সময় কে আসতে পারে সেটা ভালো করেই জানে সে। ওরা নিজের ঘরে। গতকাল রাতে কি কি হয়েছিল সেসব মনে করতে চেয়েও মনে করতে না পারায় বেশ বিরক্তিতে বসা থেকে উঠে দাঁড়াচ্ছে, আবার দাঁড়ানো থেকে বসে পড়ছে। এমন ছটফট করছো কেন? আরিশ। ওরা গলা খাকারি দিয়ে সোজা হয়ে দাঁড়িয়ে নিজের জামা কাপড় টেনে টুনে ঠিক করার চেষ্টা করে বলল, কই না তো, মানে ছটফট করছি না তো। আরিশ ব্লেজার খুলে বিছানায় ছুঁড়ে ফেলল। শার্টের বোতামগুলো আলগা করতে করতে ওরার দিকে এগোচ্ছে। চেহারা দেখেই বোঝা যাচ্ছে সেটা। কি বোঝা যাচ্ছে? আরিশ ওরার একেবারে কাছাকাছি এসে দাঁড়ালো, এতটা কাছাকাছি যে দুজন দুজনের নিঃশ্বাস অবধি শুনতে পাচ্ছে। কালো শার্টে এই লোকটাকে এত দারুণ লাগে যে ওরা চাইলেও এক পলক না তাকিয়ে পারে না। তার এখন শার্টের বোতামগুলো সব খোলা। ওরা শুকনো ঢোক গিলল। তুমি আমাকে কিস করেছো হামিংবার্ড? ফিসফিস করে বলল আরিশ। ওরা চোখগুলো বড় বড় হয়ে গেছে। তোতলানো ভঙ্গিতে শোধালো সে। না মানে আসলে আমি কিছু করিনি হয়তো। করেছো, এবং আমি চাই এটা তুমি প্রতিদিন করো, প্রতি রাতে করো। আরিশ ওরার কোমরে হাত রেখে নিজের সাথে মিশিয়ে ফেলল। ঘন ঘন চোখের পলক ফেলে তাকাচ্ছে ওরা। আমি কখন করেছি? গতকাল রাতে। লজ্জায় চোখ মুখ কুঁচকে ফেলল ওরা। ইস, নেশার ঘুরে কি কি যে করেছে সেসব ভেবে রাগ লাগছে। আমি কি আর কিছু? না, আমার থেকে 1000 গুণ
ভদ্র তুমি। আমি মাতাল হলে তো গেল সব। অরা কিছু বলল না, মাথা নিচু করে রইল। আরিশ অরার কপালে ঠোঁট ছুঁয়ে দিল, পরপর দুই গালেও কিস করল, তারপর ঠোঁটে। সময় নিয়ে বেশ আগ্রাসী থাবা বসালো সে। অরা জানে আরিশের স্পর্শ এমনই, এক প্রকার সয়ে গেছে এখন। আপনি কি জানতে পেরেছেন আমি কিভাবে? সেসব নিয়ে তোমাকে ভাবতে হবে না হামিংবার্ড, সে ব্যবস্থা হয়ে গেছে। যে এই কাজ করেছে তার জন্য তার যোগ্য জায়গা নির্ধারণ করা হয়েছে। অরা কিছু বুঝতে পারল না, তবে মাথা নাড়ল কেবল। শোনো। জি বলুন। আগামীকাল সকালে ইতালি যাচ্ছি আমি। কেন? হুট করে প্রশ্ন করাতেই নিজেই অবাক হলো অরা। এভাবে রিয়াক্ট কেন করলো সে? আরিশ মুচকি হেসে বলল, ওখানে অফিসের ঝামেলা হয়েছে, আমাকে যেতেই হবে পাখি। 2 দিনের ব্যাপার। আমি সবসময় তোমার সাথে যোগাযোগ রাখবো। তামান্না থাকবে তোমার সাথে 24 ঘন্টা। আমি কি ভয় পাই নাকি? আরিশ অরাকে কোলে তুলে নিল, কোলে করে নিয়ে বিছানার দিকে এগোলো, ধীরে ধীরে শুয়ে দিল তাকে। মোটেও না, তুমি কত সাহসী সেটা আমার থেকে ভালো আর কে জানে। মানে কি বলতে চাচ্ছেন? আমি ভূত? তাহলে সাহস দেখাও, কিস মি অ্যাগেইন। অরা দমে গেল, ফ্যাল ফ্যাল দৃষ্টিতে তাকিয়ে রইল কেবল। অরার এমন অবস্থা দেখে জোরে হেসে উঠল আরিশ। থাক, আপাতত ডিনার করতে চলো, সকালে ফ্লাইট আছে, গোছগাছ করতে হবে। আমি ফ্রেশ হয়ে আসছি। আরিশ বসা থেকে উঠে শার্ট খুলে রেখে ওয়াশরুমের দিকে এগোতে এগোতে বলল। অরা উঠে বসেছে। ঠিক আছে। পোরোতানোভা এলাকার স্কাই স্ক্র্যাপার বিল্ডিংয়ে অবস্থিত অফিসটি দেখে মনে হয় সিনেমার কোনো দৃশ্য। কাচে ঢাকা 18 তলা বিল্ডিংয়ের করিডোরে হাঁটছে আরিশ, চোখে কালো সানগ্লাস, কালো রঙের কোট। রিসেপশনে দাঁড়িয়ে এক তরুণী ইতালিয়ান উচ্চারণে বলল। আরিশ সামান্য মাথা নেড়ে ভেতরে ঢুকল। কনফারেন্স রুমের ভেতর যেন টান টান উত্তেজনা। সিএফও, লিগ্যাল হেড এবং একজন নতুন মুখ, লিনা রিচি, কোম্পানির নিউলি অ্যাপয়েন্টেড ক্রাইসিস অ্যাডভাইজার। তিনি এক তরুণী, চোখে ক্যাট আই গ্লাস, মাথায় খোলা চুল, ঠোঁটে গাঢ় লাল লিপস্টিক, চমৎকার ইতালিয়ান ইংরেজি মিশ্রণে কথা বলেন। আরিশকে দেখে সকলে মুচকি হাসল, নিজেদের মধ্যে হালকা কথাবার্তা শুরু করে। মিটিংয়ে মনোযোগ দিল সবাই। লিনার নজর আরিশের দিকে। এমন সুদর্শন যুবক বাংলাদেশেও থাকতে পারে সেটা আগে জানা ছিল না এই ইতালিয়ান নারীর। গড়িতে সময় রাত 11টা। নিজের ঘরে পায়চারি করছে ওরা। গতকাল সকালে না জানিয়ে বেরিয়ে গেছে আরিশ। ওরাকে ডাকেওনি, ঘুমিয়েছিল সে, এটাই হয়তো কারণ। কিন্তু বিষয়টা ওরার ভালো লাগেনি একদমই। অবশ্য ইতালি পৌঁছে ভিডিও কলে কথা বলেছিল আরিশ। বাংলাদেশ সময় রাত 12টায় মিলান শহরে পৌঁছায় সে। ওখানে তখন রাত 8টা। স্বাভাবিকভাবেই তখন অফিস বন্ধ, তাই জানায় মিটিং হবে পরদিন অর্থাৎ আজ। কিছুক্ষণ আগেও কল করেছিল আরিশ, বলল মিটিংয়ে জয়েন হবে। বাসায় ফিরতে ফিরতে একটু দেরি হতে পারে, তবে যত রাতই হোক সে ফ্রি হলেই কল করবে। ওরা যেন না ঘুমিয়ে গিয়ে তার জন্য অবশ্যই অপেক্ষা করে। কিন্তু এসব আশ্বাসের পরও আজ ওরার মন একেবারে অস্থির। সেই ওরা যে এতদিন আরিশের থেকে দূরত্ব চাইতো, আজ যেন মাত্র 2 দিনের এই দূরত্বেই হাঁপিয়ে উঠেছে। ওই আতপাগল লোকটাকে ছাড়া এক মুহূর্ত থাকতে পারছে না যেন। চারপাশটা অদ্ভুত শূন্য মনে হচ্ছে। বুকের ভেতর খালি খালি লাগছে, কেমন যেন হাহাকার জমেছে। সকাল থেকে তেমন ঘর থেকেও বের হয়নি সে, কেবল দুপুরে খাবার খেতে বের হয়েছিল, তাও অল্প। সকালেও কিছু খায়নি। আরিশকে অবশ্য মিথ্যে বলেছে ওরা, সকালে খায়নি সেসব বললে আরিশ রাগ করত। খাবার খেতে ইচ্ছে হয়নি ওরার, কেন জানি গলা দিয়ে খাবার নামছিল না, তাই সে খাবার না খেয়ে রুমে চলে এসেছিল সকালে। আরিশ বলেছিল 2 দিনের মধ্যেই ফিরবে, কিন্তু সেই 2 দিন আর ফুরায় কই। ভাবি, তামান্না এসেছে, দরজার বাইরে দাঁড়িয়ে আছে। ওরা পায়চারি বন্ধ করে দরজার দিকে তাকিয়ে বলল, হ্যাঁ ভেতরে এসো আপু। তামান্না ধীর পায়ে ঘরে প্রবেশ করলো। ওরা একটা চেয়ার টেনে ইশারায় বসতে বলল তামান্নাকে। বসবো না ভাবি, ঘরে বসে আছেন কেন? এমনি। জানি সব। কি জানো? কিছুটা অবাক হয়ে শুধালো ওরা। তামান্না মুচকি হাসলো। ভাইয়া নেই বলে আপনার মন খারাপ? বিষম খেলো ওরা। তামান্না আশেপাশে তাকিয়ে টেবিলের ওপর রাখা পানি ভর্তি গ্লাসটা এগিয়ে দিল তার দিকে। ধীরে সুস্থে পানি পান করলো সে। মোটেও তেমন কিছু না। আচ্ছা ঠিক আছে, বাইরে চলুন ভাবি, আপনার ননদের প্যাঁচার মতো মুখটা দেখতে ভালোই লাগছে আজ। সাবিহা আপুর? ভ্রু উঁচিয়ে জিজ্ঞেস করলো ওরা। তামান্না বলল, হ্যাঁ। কি হয়েছে তার?
দুপুরে শুনলাম আরিশ ভাইয়া সাবিহা আপাকে পড়াশোনার জন্য বাড়ি থেকে অন্য কোথাও পাঠাবে, বিদেশে হয়তো। ও, তাহলে তো ভালোই হবে। বিদেশে গিয়ে পড়াশোনা করবে, তাতে প্যাঁচার মতো মুখ করার কি আছে? আহা ভাবি, আপনি কিছু বুঝেন না। ওরা মাথা চুলকে নিল কিছুক্ষণ। আসলে কি কিছু বোঝে না সে? মনে মনে নিজেকে এক দফা প্রশ্ন করে নিল সে। তামান্না ওরার হাবভাব দেখে ফের বলল, আরে সাবিহা আপা তো আরিশ ভাইকে পছন্দ করে। হ্যাঁ, তা করে। শুধু পছন্দ না, পারলে অন্য কিছুও করতো। ভেঙচি কেটে বলল ওরা, কিন্তু বলার পরে নিজের ভেতরটা কেমন চুপসে গেল। জেলাস সে। অসহায়ের মতো তাকিয়ে রইল তামান্নার দিকে। কেন এমন লাগছে? কেন বুকটা খচখচ করছে সেটা নিজেই ঠিক বুঝে উঠতে পারছে না এই বেচারি। সে যাই হোক ভাবি, মূলত আরিশ ভাইয়ার থেকে দূরে চলে যেতে হবে বলেই তার এই প্যাঁচার মতো মুখ করে থাকা। তা হঠাৎ আরিশ এমন সিদ্ধান্ত নিলেন কেন? তোমার জুসে মদ মিশিয়েছিল ওই পেতনি। ওরা চমকালো, বিস্ময়ে চোখ বড় করে বলল, সত্যি সাবিহা আপু করেছিল? চুপ করে রইল ওরা। মেয়েটার মনে এত বিষ। তামান্না ঘর থেকে বেরিয়ে যেতে যেতে বলল, খাবার খেতে আসুন, আমি গিয়ে খাবার গরম করছি। ওরা কোনো জবাব দিল না। এক মুহূর্তে যেন চিন্তায় ডুবে গেল। মায়ের একটা কথা ভেসে উঠল মনে, ঘর আর বর সামলিয়ে রাখতে হয়। কিছু নারী থাকে যারা নিজের থেকে পুরুষ মানুষের মাথা ঘুরাইতে চায়। সাবিহার ক্ষেত্রে কথাটা হুবহু মিলে যাচ্ছে। তপ্ত একটা নিঃশ্বাস ছেড়ে চোখ বন্ধ করলো ওরা। আরিশের ব্যাপারে সে কোনো ছাড় দিবে না, একটুও না। ভবিষ্যতে কি হবে সেটা জানে না ওরা, কিন্তু এই মুহূর্তে, এই বর্তমানে আরিশ তার স্বামী। আর স্বামীর ভাগ তা কোনো মেয়ে মেনে নিতে পারে না। ওরাও সেই নিয়মের বাইরে নয়। রাত 10টা। মিলান শহরের রাস্তাগুলো এখনও ভিড় আর জীবন ঘনিষ্ঠতায় পূর্ণ। আকাশে উজ্জ্বল তারাগুলোর মেলা, আর হালকা বাতাস শহরের অট্টালিকাগুলোর মাঝে বয়ে যাচ্ছে। আরিশ মিটিং শেষ করে কালো রঙের রোলস রয়েল ফ্যান্টম গাড়ি থেকে নামলো। গম্ভীরভাবে রাস্তার দিকে এগিয়ে যাচ্ছে সে। তার চোখে এক ধরনের কঠোরতা, মনের মধ্যে কিছু চিন্তা ভীষণ তীব্র। অফিসের বিষয়গুলো নিয়ে চিন্তিত সে। আরিশ এগিয়ে যাচ্ছে, গেট পেরিয়ে বাসার দরজার দিকে এগোলো। তার মন এখন একেবারে অরার দিকে। বাসায় ঢুকতে ঢুকতে ওরাকে হোয়াটসঅ্যাপে একবার কল দিল সে, কিন্তু কল রিসিভ করলো না ওরা। হাত ঘড়ির দিকে তাকিয়ে সময় দেখে নিল আরিশ। ইতালির সময় 10টা 15 বেজেছে। তার মানে বাংলাদেশে এখন গভীর রাত। নিশ্চয় ওরা ঘুমিয়ে গিয়েছে। লম্বা নিঃশ্বাস ফেলে দরজার লক ঘুরিয়ে ফ্ল্যাটে ঢুকলো চুপচাপ। ডিনার আগেই সেরে নিয়েছে, তাই এখন দরকার একটা লম্বা ঠান্ডা শাওয়ার। কিছুক্ষণ পর আরিশ ওয়াশরুম থেকে বেরিয়ে আসলো। তার শরীরের ওপর থেকে টপ টপ করে পানি ঝরছে। তার ত্বক স্নিগ্ধ আর মোলায়েম দেখাচ্ছে। মাথার চুলগুলো কিছুটা ভিজে আছে, আর মুগ্ধকরভাবে তার ঘাড়ের কাছে কিছু কিছু বুদে আসছে। সে তোয়ালে দিয়ে তার গা মুছে নিচ্ছে, এক হাতে তোয়ালে ধরে আর অন্য হাতে চুলের মধ্যে আঙ্গুল চালাচ্ছে। তার চোখগুলো কিছুটা বিষণ্ণ, তবে সেই গভীরতা ছিল কেবল ওরার জন্য। মেয়েটাকে বড্ড মনে পড়ছে তার। 2টো রাত ওরাকে ছাড়া কাটাতে হচ্ছে ভাবতেই অস্থির হয়ে উঠল আরিশ। বিছানায় বসে আবারও কল দিল ওরাকে। বাংলাদেশ সময় রাত 2:33। ঘুম ঘুম চোখে কোনো মতে ফোনটা ধরে কানে রাখলো ওরা। হামিংবার্ড। ধরফড়িয়ে উঠে বসলো ওরা। আরিশ কল করেছে, কিন্তু কেন? বাসায় থাকলে আবার কল দিচ্ছে কেন? চোখ ডলতে ডলতে চারপাশে তাকালো সে। ঘরের নিস্তব্ধতা যেন আরো বেশি করে বুঝিয়ে দিল কিছু একটা ঠিক নেই। হঠাৎই মনে পড়লো আরিশ তো দেশে নেই। মাথায় যেন এক ঝলক ঠান্ডা বাতাস বয়ে গেল। ঘুম আর জাগরণের মাঝে ওরার মন গুলিয়ে গিয়েছিল কিছুক্ষণ, তাই ভুলে গিয়েছিল আরিশ এই মুহূর্তে 1000 মাইল দূরে। আরিশ, আপনি কখন ফিরবেন? ওরার প্রশ্নটা শুনে বালিশে মাথা রেখে হালকা চোখ বন্ধ করে একটু ভাবলো আরিশ। ঠোঁটের কোণে মৃদু হাসির রেখা তার। আগামীকাল রাতে সকালে ফ্লাইট। বাসায় পৌঁছাতে পৌঁছাতে হয়তো রাত 12টা বেজে যাবে। ও আচ্ছা। ইয়েস পাখি, মিস করছো আমাকে? থতমত খেলো ওরা। থেমে থেমে বলল, না মানে আমি তো মিস করছি না। তাহলে কখন ফিরবো জিজ্ঞেস করলে কেন? এমনিতে কি জিজ্ঞেস করা যায় না? অবশ্যই যাই। হ্যাঁ, ডিনার করেছেন? হ্যাঁ, তুমি? হ্যাঁ, খেয়েছি। আপনার কলের অপেক্ষা করতে করতে কখন ঘুমিয়ে গিয়েছিলাম টেরই পাইনি। ওয়াও, মিস করো না, অথচ আমার কলের অপেক্ষা করো।
জিহ্বায় কামড় বসালো ওরা। কি সব বলছে ভেবে নিজেকে বকা দিল কয়েকটা। আরিশ মুচকি মুচকি হাসছে। গত দুদিনের ক্লান্তি যেন এক নিমিষেই উড়ে গেল। ওরার কথায় শিথিল হয়ে এলো আরিশের মন। আপনি বলেছিলেন কল করবেন, সেজন্যই অপেক্ষা করেছি। গুড গার্ল। তা আমি বললেই সব করবে? ফিসফিস করে প্রশ্ন করলো আরিশ। তার গলার স্বরে এমন এক অদৃশ্য মাধুর্য ছিল যা ওরা সহজে এড়িয়ে যেতে পারল না। ওরার ভেতরটা যেন কেমন ধক করে উঠল। আরিশের এমন ফিসফিস করা কথাগুলো কি যেন এক অদ্ভুত মোহ তৈরি করে দিল। ওরা জানে না কিসের জন্য তার শ্বাস প্রশ্বাসটা দ্রুত হয়ে যাচ্ছে। বুকের ভেতর এক অস্বস্তি আর উত্তেজনা বয়ে যাচ্ছে। না মানে ইয়েস হামিংবার্ড, আমি জানি তুমি করবে। কি করব? কিস মি হামিংবার্ড। অরার হৃদস্পন্দন দ্রুত বাড়ছে, এতটাই দ্রুত যে আরিশ ফোনের অপর প্রান্ত থেকেও তা অনুভব করতে পারছে। অরা চুপ করে রইল। আরিশও কথা বলছে না, কেবল অরার নিঃশ্বাসের শব্দ শুনছে। কিছুক্ষণের মধ্যে আরিশ উপলব্ধি করল অরার এই তপ্ত নিঃশ্বাসের শব্দ তাকে এলোমেলো করে ফেলছে। তার মধ্যে অদ্ভুত এক অস্থিরতা সৃষ্টি করছে। লাগামহীন হয়ে যাচ্ছে সে। তার শরীরের প্রতিটি শিরা উপশিরায় অদ্ভুত অস্থিরতা গ্রাস করছে। নিঃশ্বাস ভারী হয়ে উঠেছে। পাখি। আরিশ অরাকে ডাকলো। তার কণ্ঠে ব্যাকুলতা, আকুতি, মোহাচ্ছন্নতা ছিল। অরা চুপ থাকতে পারল না। জি। টেক এ লং ডিপ ব্রেথ, আই জাস্ট ওয়ান্ট টু হেয়ার ইউ। অস্থির লাগছে অরার। এমন কিছু আগে কখনো অনুভব করেনি সে। আরিশের কাছাকাছি থেকেও কখনো এমন অনুভূতি হয়নি। কিন্তু আজ কেন এমন হচ্ছে? প্রশ্নের উত্তর জানা নেই অরার। শুধু মনে হচ্ছে এই মুহূর্তে আরিশকে তার দরকার, খুব দরকার। তাকে জাপটে ধরে বুকে মুখ গুজে থাকতে ইচ্ছে করছে অরার। আরিশ আবারও বলল, আমি তোমার নিঃশ্বাসের শব্দ শুনতে চাই হামিংবার্ডে। আচ্ছা, নিচু স্বরে জবাব দিল ওরা। আরিশ অরা নিঃশ্বাসের আওয়াজ শুনছে। ক্রমে ক্রমে দুজনেই অদ্ভুত মোহে আচ্ছন্ন হয়ে পড়ছে। হঠাৎ আরিশ বলে উঠল, ক্যামেরা অন করো হামিংবার্ড। অরার বুকটা কেমন করে উঠল। তার চোখে মুখে যে অভিব্যক্তি, সেগুলো লুকাবে কিভাবে? কিন্তু আরিশের কথা তো রাখতেই হবে, না বললে তো শুনবে না সে। অরা নীরবতা আরিশকে আরো অবাধ্য করে তুলছে। খানিকটা তাড়া দিয়ে এবার বলল, তাড়াতাড়ি করো। আর দেরি করলো না ওরা। কাপা হাতে ক্যামেরা অন করলো। তবে ঘর অন্ধকার, স্পষ্ট কিছুই দেখা যাচ্ছে না। সেই অন্ধকারে যেন জমে আছে হাজারো না বলা অনুভব। লাইট অন করো বেবি। অরা লজ্জায় গুটিয়ে গেল। বেবি? এসব কি বলে ডাকছে লোকটা? ধ্যাত। তবুও অনিচ্ছা সত্ত্বেও বাতি জ্বালিয়ে দিল সে। আলো জ্বলার সাথে সাথে আরিশের মুখে স্বস্তির ছায়া নেমে এলো। এখন সে অরাকে স্পষ্ট দেখতে পাচ্ছে। মেরুন রঙের থ্রি পিস গায়ে, চুলগুলো বিনুনি করা। অরার এই ঘরোয়া রূপটা অদ্ভুতভাবে আরিশের হৃদয়ে ঢেউ তুলে দেয়। রাতে নাইট ড্রেস পরতে পারে না ওরা, স্বস্তি পায় না কোনোভাবেই। তাই প্রতিদিনের মতো আজও থ্রি পিস পরে ঘুমোতে গিয়েছিল। আমার দিকে তাকাবে না? হ্যাঁ। সময় নিয়ে ফোনের স্ক্রিনে তাকালো ওরা। সদ্য গোসল সেরে আসা আরিশকে দেখে তার চোখ স্থির হয়ে গেল। ভেজা চুল, স্নিগ্ধ মুখ আর উন্মুক্ত ভেজা শরীর, সব মিলিয়ে এক রহস্যময় আকর্ষণে ভরে আছে পুরুষটা। অরার বুকের মধ্যে যেন হালকা কাঁপন উঠল। গলায় দলা পাকানো একটা অনুভূতি নিয়ে শুকনো ঢোক গিলল সে। গোসল করলেন? হ্যাঁ, সারাদিন বাইরে ছিলাম, তাছাড়া অফিস থেকে ফিরে তো প্রতিদিনই গোসল করি। ও হ্যাঁ, তাই তো। সন্দেহ করে না বউ পাখি? বউ পাখি? বাহ, ডাকটা তো ভীষণ কিউট। মুচকি হাসলো ওরা। না না, আমি ওরকম কিছু মিন করিনি। আই নো অল দ্যাট, আই ওয়াজ জাস্ট জোকিং। ও। আরিশ ফোনের স্ক্রিনে কপাল ছুঁয়ে নরম গলায় বলল, আমার মতো করো। একটুও না ভেবে বিনা প্রশ্নে ওরাও নিজের কপালটা ঠেকিয়ে দিল ফোনের স্ক্রিনে। তাদের মাঝে হাজার মাইল দূরত্ব, কিন্তু এই মুহূর্তে সব মিলান। কেবল একটা কাচের পর্দায় কপাল রেখে থাকা দুইজন মানুষ। এখন চোখ বন্ধ করো, অনুভব করো আমার কপালের সঙ্গে তোমার কপাল ঠেকেছে। আরিশের কণ্ঠে মোহাচ্ছন্ন কোমলতা। ওরা চোখ দুটো ধীরে ধীরে বন্ধ হয়ে আসছে। মুহূর্তেই যেন সব শব্দ নিস্তব্ধ হয়ে গেছে। নিঃশ্বাসটাও আটকে আসছে হালকা করে। একটা ঠান্ডা কাচের ওপারে আরিশ, অথচ অনুভবে তার গায়ের উষ্ণতা যেন ছুঁয়ে যাচ্ছে অরার ত্বক। মুচকি হাসলো ওরা। তার ঠোঁটে প্রশান্তির হালকা কম্পন। আজকের রাতটা একা থাকো, আগামীকাল থেকে আর একা থাকতে হবে না। আচ্ছা। মনে হয় আমাকে কাছে পাওয়ার জন্য তুমি অপেক্ষা করেছো, তাই না? আরিশের কথায় ওরার মনটা একটু কেঁপে উঠল। ফোনটা সরিয়ে পেছনে ঠেলে দিয়ে একটু
স্তব্ধ হয়ে গেল সে। হাতের আঙ্গুলগুলো একটু ঝিমিয়ে গেল। কিছু বলার আগে নিজের মনকে যাচাই করলো সে। আমতা আমতা করে মুখটা আড়াল করে বলল, মোটেও না, একদম না, কখনোই না। কিন্তু অরা চোখের কোণায় একটা হালকা ঝিলিক ছিল। শব্দগুলো বিশ্বাসযোগ্য না হলেও তার চোখ সবকিছু বলে দিচ্ছে। ওকে, একবার বললেই তো হয়, এতবার এভাবে বলতে হয় কি? আসলে আমার ঘুম পেয়েছে, ঘুমোচ্ছি আমি। সকালে ফ্লাইটে ওঠার আগে টেক্সট করবেন, রাখছি। অরা আর কথা না বাড়িয়ে কল কেটে দিল। ফোনটা বুকে চেপে ধরে সোজা হয়ে শুয়ে পড়ল। ঘন ঘন নিঃশ্বাস ফেলতে ফেলতে চোখ বন্ধ করে ফেলল সে। মনে হচ্ছে যেন শরীরের প্রতিটি কোষ তীব্রভাবে টানছে, কিন্তু কোথাও কিছু খুঁজে পাচ্ছে না। কি হচ্ছে কিছুই বুঝতে পারছে না সে। সমস্ত শরীর কেমন অস্থির, যেন আরিশের প্রতিটি কথার প্রভাব তার ভেতর প্রবাহিত হচ্ছে, কিন্তু সেটা কিসের প্রভাবে ঘটছে সে নিজেও জানে না। ভোরের আলো ফুটেছে অনেকক্ষণ। ব্যস্ত শহরের ব্যস্ততা শুরু হয়ে গেছে। গতকাল রাতে দেরি করে ঘুমানোর জন্য সকালে উঠতে দেরি হয়ে গেছে অরার। 9টার দিকে ঘুম ভেঙেছে তার। ঘুম ভাঙতেই তড়িঘড়ি করে ফোন হাতে নিল। যেন কোনো অদৃশ্য শক্তি তাকে তাড়া দিচ্ছিল। আরিশের মেসেজ দেখতে পেয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলে অরা। তারপর বিছানা ত্যাগ করে। ফ্রেশ হয়ে রুম থেকে বেরিয়ে ডাইনিং রুমের দিকে এগোতে লাগলো সে। ওরা কোথায় তামান্না? তাসলিমা খাতুনের প্রশ্নে কিছুটা ভাবুক হয়ে গেল তামান্না। উনি হঠাৎ অরা ভাবির কথা জিজ্ঞেস করলেন কেন? রুমে আছে হয়তো। রাজরানী বলে কথা। এতক্ষণে তাসলিমার মনোভাব বুঝতে পেরেছে তামান্না। এর মধ্যে ওরাও ডাইনিং রুমে এসে উপস্থিত হলো। ভাবি বসুন, আমি খাবার দিচ্ছি। ওরা চেয়ার টেনে বসলো। তালহা কিছুক্ষণ আগে অফিসের উদ্দেশ্যে রওনা দিয়েছে। সাবিহা গতকাল থেকে নিজের রুমেই আছে। মন মেজাজ ভীষণ খারাপ তার। ওরা খাবার খেতে খেতে তামান্নাকে বলে, তুমি খেয়েছো? না ভাবি। বসো, একসাথে খাই। নিজে যেমন থার্ড ক্লাস পরিবার থেকে উঠে এসেছে, তেমনি এই কাজের মেয়েও সেম পরিবার থেকে উঠে এসেছে, সেজন্যই এত খাতি। তাসলিমার এমন আচরণ আগে কখনো দেখেনি ওরা। আরিশের অনুপস্থিতি হয়তো ওনার এমন আচরণের কারণ। আপনাদের ছেলে যদি যেচে গিয়ে বিয়ে না করতো তাহলে তো আসতাম না আমি। উনি কেন আমায় আনলেন আপনি জিজ্ঞেস করুন, নয়তো আমি করব। ওরার এমন কথায় হকচকিয়ে গেলেন তাসলিমা। মেয়েটা বড্ড শেয়ানা হয়েছে। আরিশ ফিরলে যদি এসব কথা বলে তবে তুলকালাম হয়ে যাবে। তাসলিমা খাতুন মেকি হাসলেন। মাশাআল্লাহ, তুমি আসলেই ভালো মনের মানুষ। এভাবে বললাম তোমাকে, তবুও রাগ করলে না। একটু বাজিয়ে দেখলাম তোমাকে। তামান্না ঠোঁট টিপে হাসছে। ওরা নেহাত হাসতে পারছে না বলে চুপচাপ খাচ্ছে। সবকিছু আপনাদের দোয়া। বেঁচে থাকো, তোমরা থাকো, আমার খাওয়া শেষ। ওরা মাথা ঝাঁকিয়ে হ্যাঁ বলল। তাসলিমা খাতুন ডাইনিং রুম থেকে বেরিয়ে গেলেন। তামান্না খিলখিল করে হেসে বলল, খাওয়া তো শুরু হবেই। ভাবির কথাতেই পেট ভরে গেছে। বসো বসো, খেয়ে নাও জলদি। তামান্না হাসি মুখে খেতে বসল। গ্রীষ্মকাল। সময় এখন দুপুর গড়িয়ে যাচ্ছে। তপ্ত রোদের তাপে হাঁসফাঁস করছে শহর জুড়ে মানুষ। নয়নার শরীরটা আজ বেশ একটা ভালো লাগছে না। হালকা পেট ব্যথা আর ক্লান্তি নিয়ে সে পুরো ক্লাস না করেই স্কুল থেকে বেরিয়ে পড়েছে। ফুটপাত ধরে ধীরে ধীরে হাঁটছে। চোখ তার কৃষ্ণচূড়ার রাঙা ফুলে ভরা গাছগুলোর দিকে। যেন পুরো ঢাকা শহরটাই এক রঙিন ফুলের শহরে রূপ নিয়েছে। জারুল, কৃষ্ণচূড়া, সোনালু, সব মিলিয়ে চারপাশটা এমন মন কাড়া যে তাকালেই চোখটা জুড়িয়ে আসে। এই নয়না! হঠাৎ পরিচিত এক কণ্ঠস্বর কানে আসতেই থমকে দাঁড়ালো নয়না। ধীরে ধীরে ঘুরে তাকাতেই দেখলো পলাশ আসছে। নয়নার স্কুলেই পড়ে সে। এবার এসএসসি পরীক্ষার্থী। পরীক্ষার দিন চলছে এখন। পলাশ দৌড়ে এসে ঠিক নয়নার সামনে দাঁড়ালো। মুখে ঘাম, কাঁধ ওঠানামা করছে হাঁপানিতে। বোঝাই যাচ্ছে অনেকটা দৌড়ে এসছে। কি হয়েছে, এভাবে দৌড়ে এলেন কেন? তোমাকে যে সকালবেলা বললাম ছুটির পর দাঁড়িয়ে, কিন্তু তুমি তো না বলেই চলে যাচ্ছিলে। নয়না আবার হাঁটা শুরু করেছে। পলাশও তার ঠিক পাশেই হাঁটছে, চুপচাপ, কিন্তু যেন অনেক কিছু বলার ইচ্ছে চোখে। তার পরনে সাদা রঙের শার্ট, সঙ্গে নীল জিন্স। সাধারণ পোশাক হলেও বেশ মানিয়েছে তাকে। গায়ের রং তার ফর্সা। আমার শরীর খারাপ লাগছে, সেজন্য আগে ভাগে বলে চলে এসেছি। আপনাকে বলতাম কিভাবে?